পাকিস্তানের টি-20 বিশ্বকাপ অভিযান শুরু হতে না হতেই কি শেষ হয়ে যাবে? অবস্থাটা কিন্তু সেই রকমই দাঁড়িয়েছে। এই ওয়ার্ল্ড কাপের প্রথম বিরাট বড় অঘটনের শিকার পাকিস্তান হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়ে। এখন দ্বিতীয় ম্যাচে রোববার তারা মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। এই ম্যাচেও যদি পাকিস্তান হেরে যায় তাহলে সুপার এইটে তারা উঠবে কিভাবে? হ্যাঁ, তারপরেও তাদের সম্ভাবনা কাগজে কলমে থাকবে, কিন্তু বাস্তবিক অর্থে সেই সম্ভাবনার জায়গাটা অনেক অনেক অনেকাংশেই কমে যাবে। অপরদিকে ভারত এই সুযোগটা কি হারাতে চাইবে? একে তো পাকিস্তানের বিপক্ষে নো ম্যাটার হোয়াট, যেই জায়গাতে যেই পরিস্থিতিতেই দেখা হোক না কেন তারা জিততেই চাইবে, মানে দুই দলের সঙ্গে জিততে চাইবে। ভারতের সামনে এইখানকার ওই হিসাবটা হচ্ছে কি, তারা জিতলে পাকিস্তান টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায়ের এক ধরনের একটা পথ তৈরি হয়ে যাবে। রোববার নিউ ইয়র্কে যে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা ও বাবর আজমের দল, সেইখানে জিতবে আসলে কোন দল? আপনার প্রেডিকশনটা কি আমার সঙ্গে মিলবে? দেখুন, ভারত পাকিস্তান মুখোমুখি হওয়াটা এখন তারা দ্বিপক্ষীয় সিরিজের মুখোমুখি হয় না, কিন্তু ধরেন যে কোনো টুর্নামেন্টে আইসিসি ইভেন্ট বলেন, এশিয়া কাপ বলেন, মুখোমুখি হওয়াটা এখন একটা নিয়মিত চিত্র। ধরেন আপনি আইসিসি ইভেন্টও যদি ধরেন, সেক্ষেত্রে 2011 সাল থেকে ধরলে গত 13 বছরে 11টা আইসিসি ইভেন্টে 12 বার তারা পরস্পরের মুখোমুখি হয়েছে। ফলে এটা প্রতি বছরই মোরললেস এটা একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে যায়, কিন্তু তারপরও এক্সাইটমেন্ট কিন্তু কমে না, কমার কোনো কারণও নেই। এইবার নতুন একটা এক্সাইটমেন্ট যোগ হয়েছে, যেহেতু খেলাটা নিউ ইয়র্কে হচ্ছে, যুক্তরাষ্ট্র হচ্ছে, যেটা আসলে একদম ক্রিকেটের সঙ্গে অপরিচিত একটা জায়গাতে হচ্ছে, সেইখানটাতে এই ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে ক্রিকেটটাকে একটা বিরাট জনপ্রিয় করে তোলার যে প্রজেক্টটা রয়েছে, সেইখানে এই ম্যাচটার একটা বড় গুরুত্ব আছে। এখন সেই বড় গুরুত্বের জায়গায় যদি ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তানেরই বিদায় হয়ে যায় এই ম্যাচে, তাহলে আসলে কিভাবে হবে? অবস্থা কিন্তু পাকিস্তানের ভালো না। যুক্তরাষ্ট্রের কাছে তারা হেরেছে, শুধু হারের কারণে নয়, দেখেন ওই ম্যাচে তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো দিকেই তারা আসলে মোটেই ক্লিক করতে পারেনি। আপনি যদি এখন ভারত পাকিস্তান দুই দলের তুলনা করেন, পাকিস্তানের ওই ব্যাটিং আগের ম্যাচে তারা শুরুতেই পাওয়ার প্লেতেই তারা 3টা উইকেট হারিয়ে ফেলেছে, শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছে। তারপরে বাবর আজম পুরো ইনিংসটাকে অ্যাঙ্কর করেছেন বটে, তবে 43 বলে 44 রানে যে ইনিংসটা তিনি খেলেছেন সেইটাও আসলে প্রবল সমালোচনার শিকার হচ্ছে। যৌক্তিক কারণেই আসলে হচ্ছে। ভারতের ব্যাটিং অন দ্য আদার হ্যান্ড, ভারত হচ্ছে কি আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটা খেলেছে, তাদের খুব বেশি ব্যাটিং করতে নেই, আয়ারল্যান্ডকে তারা 96 রানে আজকে প্যাকেট করে দিয়েছিল। তারপরেও তাদের ওই টপ অর্ডারে বিরাট কোহলি শুধু রান পাননি, রোহিত শর্মা কিন্তু 50 করেছেন, তারপরে রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু এই ম্যাচে তিনি আসলে খেলবেন। 3 নম্বরে তারা ঋষভ পান্টকে যে খেলেছে, ঋষভ পান্টও একটা আনবিটেন ভালো একটা নক খেলেছেন, ফলে তারা কিন্তু বেশ ফুরফুরা মেজাজে আছে, আপনি যদি এই দিকটা চিন্তা করে দেখেন। আর খেলাটা যেখানে হবে সেখানে স্পিনের চেয়ে পেসাররা কিন্তু ডোমিনেট করে বেশি। আমি দেখছিলাম যে এখন পর্যন্ত যে 4টা ম্যাচ এখন এখানে হয়েছে, সেইখানে পেস বোলারদের নেওয়া উইকেট সংখ্যা প্রায় 80% স্পিনারদের ক্ষেত্রে আর কি। সো সেইখানে দুই দলের যদি আপনি পেস বোলিং লাইন আপ দেখেন, হিসাব করলে আপনি নামের দিক থেকে কাছাকাছি, নামের দিক থেকে আপনি যদি চান পাকিস্তানকে এগিয়েও রাখতে পারেন। পাকিস্তানের এখানে পেস বোলিং এ ধরেন শাহিন শাহ আফ্রিদি রয়েছেন, নাসিম শাহ রয়েছেন, হারিস রৌফ রয়েছেন, মোহাম্মদ আমির রয়েছেন। অন্যদিকে ভারতের পেস বোলিং এ এখানে জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, সঙ্গে হচ্ছে মোহাম্মদ সিরাজ এবং হচ্ছে হার্দিক পান্ডিয়া রয়েছেন। এখন নামের দিক থেকে আপনি পাকিস্তানকে হয়তো এগিয়ে রাখতে পারবেন, কিন্তু কাজের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে তো ভারতকে কিভাবে পিছিয়ে রাখবেন? প্রথম ম্যাচেই যেমন তারা দুর্দান্ত বোলিং করেছে, ভারতের এই পেস ইউনিট আয়ারল্যান্ডকে যে গুটিয়ে দিয়েছে, সেইখানে মূলত হচ্ছে কি সেই পেসাররাই ডমিনেট করেছে। সো এইখানটাতেও মানে ভারতকে পিছিয়ে রাখার কোনো সুযোগ না। আপনি যদি প্লেয়ারদের ওই হিসাবটা ধরেন, তাহলে ভারতকে অলমোস্ট সব ডিপার্টমেন্টে এগিয়ে রাখতে হবে। কনফিডেন্সের জায়গাটাতেও ভারতকে আসলে এগিয়েই রাখতে হবে। নিউ ইয়র্কের যেইখানটাতে খেলা হবে সেইখানে উইকেটটা কেমন হয় সেটা হচ্ছে একটা দেখার বিষয়। এখন পর্যন্ত যে 4টা ম্যাচ হয়েছে সেইটাতে কিন্তু মোটামুটি ব্যাটসম্যানরা খুবই স্ট্রাগল করেছেন মোটা দাগে। যদি আপনি এখানে বলেন, সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা এখানে মাত্র 77 রানে অল আউট হয়ে গিয়েছিল, তারপর সাউথ আফ্রিকা জিতে গেছে। আয়ারল্যান্ডকে 96 রান অল আউট করে দিয়েছিল ইন্ডিয়া। কানাডা শুধুমাত্র মানে ওই যে থার্ড ম্যাচে গিয়ে ওইটা 100+ স্কোর করে 137 রান করে তারা ওইখানটাতে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছিল 12 রানে। ওইখানটাতে হচ্ছে গিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে। আর এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে নেদারল্যান্ডসের 103 রান চেস করতে আবার সাউথ আফ্রিকার খবর হয়ে গিয়েছিল, তারা 12 রানে তাদের 4 উইকেট চলে গেছিল। ফলে এই উইকেটটা কিন্তু, এবং এখানে আমি যেটা বললাম যে পেস বোলাররা 80%-এর বেশি উইকেট পাচ্ছেন, ফলে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে লড়াইটা দুই দলের পেস বোলারদের মধ্যে হয়ে যেতে পারে। এবং 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 টসটা খুব ভাইটাল হয়ে যেতে পারে। টস যেই দল জিতবে তারা ডেফিনেটলি আগে বোলিং নেবে, এবং আগে বোলিং নিয়ে প্রতিপক্ষকে ওইরকম ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টাটা তাদের থাকবে।
যদি দুই দলের ওই হিসাবটা বলি, ভারত পাকিস্তান সবসময় উত্তেজনা, সবসময় রোমাঞ্চ, সবসময় শিহরণ, এই ম্যাচের মানে কোনো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, সেমিফাইনাল, ফাইনাল মানে কোনো কিছু নেই। যখন যেখানে দেখা হয় প্রতিটা দেখাই আসলে ফাইনাল, প্রতিটা দেখাতেই দুই দলের জিততেই হবে নো ম্যাটার হোয়াট, অন্য কোনো ইকুয়েশন এই জায়গাটাতে আসে না। এখন যে এখানে রোহিত শর্মা এবং বাবর আজমের দল মুখোমুখি হচ্ছে, এখনো নিশ্চিতভাবে দুই দলের ভাবনার জায়গাটা ওই রকমই থাকবে। আমাকে যদি বলেন তাহলে প্রেডিকশনের জায়গাটা করতে বললে ফেভারিট সব দিক থেকে ভারত, ডেফিনেটলি সব দিক থেকে ভারত। পাকিস্তানের যেটা ইস্যু সেটা হচ্ছে এইরকম কোণঠাসা বাঘ, তারা কর্নার টাইগার তত্ত্ব যে তাদের রয়েছে, কোণঠাসা বাঘ অবস্থায় তারা কতবার ঘুরে দাঁড়িয়েছে একটু মনে করে দেখুন তো। টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচে এসেই একেবারে ওয়ার্ল্ড কাপ থেকে অলমোস্ট তারা ছিটকে চলে যাবে, এইটা পাকিস্তান কিভাবে অ্যালাউ করবে? মানে এটা পাকিস্তানের সঙ্গে কতটা যায় সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু ভারতের সঙ্গে আইসিসি ইভেন্টটা স্পেশালি হচ্ছে গিয়ে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ, যাচ্ছে তাই অবস্থা। আপনি যদি আইসিসি লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপটা দেখেন 2022 সালে, সেখানে ব্রিলিয়ান্ট একটা ম্যাচ হয়েছিল, বিরাট কোহলির একটা মাস্টার ক্লাস ইনিংস তিনি খেলেছেন, স্পেশালি হারিস রফকে ওই যে 19 নম্বর ওভারে লাস্ট 2 বলে যে 2টা ছক্কা মারলেন, একেবারে অসাধারণ সেইটা ছিল। লাস্ট বলে গিয়ে ভারত ম্যাচটা জিতেছিল। আর 2023 আবার ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ম্যাচটা অনেক বেশি একপেশে হয়েছিল, সেটা ভারত 7 উইকেটে জিতে নিয়েছিল। ফলে ওই ডমিনেশনটাও ভারতের রয়েছে, কোনো দিক থেকে পাকিস্তানের কোনো সুখবর আসলে এই ম্যাচে নামার আগে নেই। তবে আমি শুধু একটা জায়গা দেখি, সেটা কি? পাকিস্তান যদি টসে জিতে, পাকিস্তান যদি টসে জিতে এবং ডেফিনেটলি তখন তারা আগে বোলিং করবে, ওইটাই শুধুমাত্র এই ম্যাচে পাকিস্তানকে জেতাতে পারে। যদি সেটা না হয়, ভারত টসে হেরেও ম্যাচ জিততে পারে, কিন্তু পাকিস্তান যদি টসে হেরে যায় তাহলে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের পক্ষে এই ম্যাচ জেতা আর সম্ভব না এবং পাকিস্তানের টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে। ভারত পাকিস্তানের মতো ম্যাচ টসের উপরে এইভাবে নির্ভর করছে, স্পেশালি পাকিস্তানের ভাগ্যটা টসের উপরে এইভাবেই নির্ভর করছে বলে আমার কাছে মনে হয়। টস জিতলে পাকিস্তানের জয়ের চান্স আছে, টস যদি হেরে যায় তাহলেও ভারতের জয়ের চান্স আছে, কিন্তু টস হেরে গেলে পাকিস্তানের জয়ের কোনো চান্স এই ম্যাচে আমি অন্তত দেখতে পাচ্ছি না। আমার প্রেডিকশনের সঙ্গে আপনি কি একমত হবেন?